Hello, dear student. Assalamu alaikum. I am Dr. Nurul Kayum Mohammad Musallin, Professor of Surgery, Jalalabad, Ragib Rawi Medical College, Silet. তো এতদিন ধরে আমরা ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশনের প্রিপারেশন নিয়ে আলোচনা করছিলাম। সো আজকেও আমরা এর ধারাবাহিকতায় আমরা ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশনের ভাইভা প্রিপারেশন নিয়েই আলোচনা চালাবো। সো আমরা এতদিন ধরে যে টপিক নিয়ে আলোচনা করছি তা হলো বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি। তোমরা জানো যে বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি একটা ভেরি ভাস্ট চ্যাপ্টার এবং এর আন্ডারে অনেকগুলা টপিক, অনেকগুলা ডিজিজ আছে যেগুলো আসলে এক দুই দিনে শেষ করা যাচ্ছে না। আমরা অলরেডি দুদিন ক্লাস করে ফেলেছি, তারপরেও দেখা যাচ্ছে যে অনেকগুলা টপিক বাকি আছে। সো আমরা আজকে রিমেনিং টপিকগুলা নিয়ে আলোচনা করব যে এ সমস্ত টপিক থেকে বা এ সমস্ত বিষয় সাবজেক্ট থেকে কি কি জিনিস নিয়ে তোমাদের সামনে টিচাররা কোয়েশ্চন করতে পারে। তো আমরা আবার দেখে নিই যে আমাদের বিএমডিসির কারিকুলাম অনুযায়ী কি কি সাবজেক্ট বা কি কি টপিক ছিল বেসিক প্রিন্সিপাল অফ সার্জারিতে। তো প্রথমে ছিল সার্জিক্যাল ইনফেকশন, বয়েল, ফারাঙ্কল, কার্বাঙ্কল, অ্যাবসেস, সেলুলাইটিস অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। সাইনাস, ফিস্চুলা অ্যান্ড সিস্ট এগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। ওন ক্লাসিফিকেশন, ম্যানেজমেন্ট অফ ওন, আলসার, প্রেসার ছোর অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। হ্যামোরাইজ, শক নিয়ে আমাদের ডিসকাশন শেষ। মেটাবলিক রেসপন্স টু ইনজুরি, অ্যাকচুয়ালি এই অংশ থেকে আমরা কিন্তু খুব কমই তোমাদের কোয়েশন করি, তারপরেও আমরা মেটাবলিক রেসপন্স টু ইনজুরিতে শেষের দিকে আলোচনা করব। আজকে আমরা বার্ন নিয়ে আলোচনা করব যে বার্ন থেকে তোমাদের কি কি কোয়েশন করা হয়, এবং সাথে আমরা দেখব যে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ ট্রমা, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ ট্রমা, দেন ম্যানেজমেন্ট অফ সিভিয়ারলি ইনজুর্ড পেশেন্ট অ্যান্ড ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্সটা আমরা স্টার্ট করব আজ। এরপরে থাকবে এন্টেরাল অ্যান্ড প্যারেন্টারাল নিউট্রিশন, থাকবে প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্ট, থাকবে টিউমার অফ দ্য স্কিন, লিম্ফেডেনোপ্যাথি অ্যান্ড সার্জিক্যাল ডায়াগনস্টিক প্রসেস অ্যান্ড টেকনিক। সো আমরা আসলে আজকের ক্লাসেও শেষ করতে পারবো না, কারণ অনেক খুঁটিনাটি বিষয় আছে যেগুলো আমরা বসার পরপরই বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি থেকে তোমাদের কোয়েশ্চন করি। সো এই কোয়েশ্চনগুলো থেকে ঠিকমতো আনসার দেওয়া আসলেই উচিত এবং আমরা মনে করি যে এগুলো থেকে তোমরা ঠিকমতো আনসার দিবে, এবং আমরা তোমাদের ফার্স্ট ইমপ্রেশনটা চাই যে ভালোভাবেই তোমরা আমাদের সামনে ভাইবা এক্সামিনেশনটা শুরু করো ঠিকমতো। সো আমরা আজ স্টার্ট করব বার্ন থেকে, যে বার্ন থেকে আমরা সাধারণত তোমাদের কি কি কোয়েশ্চন করি। তো প্রথমে আমরা দেখে নিই যে বার্নের মধ্যে হচ্ছে ডেফিনেশন। তো বার্নের ডেফিনেশনটা নিয়ে অনেক প্রবলেম হয় অনেকেরই, যে বার্নের ডেফিনেশনটা ঠিকমতো বলা যায় না, অনেক বইয়ে ইনকমপ্লিট ভাবে বার্নের ডেফিনেশনটা দেওয়া আছে। তো আমরা চাইবো যে তোমরা বার্নের ডেফিনেশনটা ঠিকমতো দাও। তো আমরা দেখি যে বার্নের ডেফিনেশন হচ্ছে বার্ন আর টিস্যু ইনজুরিজ resulting from direct contact with flame, hot liquids, gases or surfaces, chemicals, electricity or radiation. So আমরা শুধু বার্ন ইজ এ ফ্লেম ইনজুরি রেজাল্টিং ইন দ্যাটস এগুলা বললে হবে না, আমরা পুরা বার্নের ডেফিনেশনটা বলবো যে বার্ন আর টিস্যু ইনজুরিজ রেজাল্টিং ফ্রম ডাইরেক্ট কন্টাক্ট উইথ ফ্লেম, হট লিকুইড, গ্যাস অর সারফেস, কেমিক্যালস, ইলেকট্রিসিটি অর রেডিয়েশন। এই আমরা চাই কিন্তু পরীক্ষা হলে তোমরা এই পুরো ডেফিনেশনটাই দাও, বার্নের ডেফিনেশনটা দাও, তাহলে আমরা আসলে এর উপর ডিপেন্ড করে আমরা তোমাদের বার্নের ডেফিনেশনের ফুল মার্কস দিব। দেন প্যাথোফিজিওলজি অফ বার্ন, আমরা হঠাৎ করে জিজ্ঞেস করে ফেলতে পারি হঠাৎ প্যাথোফিজিওলজি অফ বার্ন, এই প্যাথোফিজিওলজি অফ বার্ন বললে কিন্তু আসলে তোমরা একটু ঘাবড়ে যাও যে আমরা কি আনসার দিব। আনসার একেবারেই সহজ, যে বার্ন হলে কি কি প্রবলেম হয় বা কি কি চেঞ্জ হয় স্কিন সারফেস এবং আন্ডারলাইং টিস্যুতে। The burn causes coagulative necrosis of epidermis and underlying tissue. এই একবারে সহজ জিনিসটা হচ্ছে তোমাদের বার্নের প্যাথোফিজিওলজি। তো এটা কিন্তু তোমাদের ঠিকমতো বলতে হবে যে বার্নের প্যাথোফিজিওলজি আসলে কিছুই না, তোমরা অলরেডি সবাই জানো কিন্তু পরীক্ষা হলে বলতে পারো না যে বার্নের প্যাথোফিজিওলজি কি। বার্নের প্যাথোলজি হচ্ছে যে হোয়াট আর দ্য প্যাথোলজি ফিজিওলজিক্যাল চেঞ্জ অকার্স আফটার বার্ন অফ এ স্কিন এন্ড সাবকুটানিয়াস টিস্যু। শুধুমাত্র এই জিনিসটা বললেই চলবে যে বার্ন কজ কোয়াগুলেটিভ নেক্রোসিস অফ এপিডার্মিস এন্ড আন্ডারলাইং টিস্যু, এটা বললে আমরা তোমাদের আনসারটা নিয়ে নিব। দেন আমরা বার্নের জোন অ্যারাইজেস এট দ্য বার্ন এরিয়া, একটা জায়গায় যদি বার্ন হয় তাহলে কি কি জোন অ্যারাইজ করে। আমরা জানি যে যে জায়গায় বার্ন হয় সেখানে আমাদের তিনটা জোন অ্যারাইজ করতে পারে, জোন অফ কোয়াগুলেশন প্রথমে, তারপরে জোন অফ স্ট্যাসিস অ্যান্ড থার্ড হচ্ছে জোন অফ হাইপারেমিয়া। এর মধ্যে জোন অফ কোয়াগুলেশন ইজ ভেরি ডেঞ্জারাস, এই জোনটা রিকভারি হয় না। জোন অফ স্ট্যাসিস, জোন অফ স্ট্যাসিসটা হচ্ছে ডিপেন্ডিং অন দ্য নেক্সট টাইপ ম্যানেজমেন্ট অফ দি বার্ন, পরের ম্যানেজমেন্ট অফ দ্য বার্ন যদি ঠিকমতো করো তাহলে জোন অফ
স্টেসিসটা আবার ফেরত আসতে পারে। আর জুনোভ হাইপারএমিয়া হচ্ছে এখান থেকে নর্মাল এরিয়া, এটা বার্ন হয় না এবং ইনজুরি হয় না, এবং এখান থেকে আসলে নর্মাল টিস্যুগুলো গ্রো করে বার্নের পরে। সো আমরা যদি জিজ্ঞেস করি তোমাদের যে হঠাৎ জোন অ্যারাইজেস এট দ্য বার্ন এরিয়া, তাহলে তোমাকে এই আনসারটাই দিতে হবে যে বার্ন এরিয়াতে আমরা এই তিনটা জোন অ্যারাইজ করে, জোন অফ কোয়াগুলেশন, জোন অফ স্টেসিস এন্ড জোন অফ হাইপারএমিয়া। এরপরে ডেসক্রিপশন অফ ডিফারেন্ট জোন, আমরা বিভিন্ন জোনকে তোমাদের ডিসকাস করতে বলি যে কি কি জোনে কি কি আছে, তখন একটু করে বলতে হবে যে আমরা আগে যা বললাম যে কোয়াগুলেশন, জোন অফ কোয়াগুলেশনে কি থাকে, এই টিস্যুগুলো রিকভারি হয় কিনা, জোন অফ স্টেসিস কিভাবে রিকভারি হয়, বা জোন অফ হাইপারএমিয়া থেকে কিভাবে নতুন টিস্যু গ্রো করে। দেন কমন কজ অফ বার্ন ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে কিন্তু বার্নের কজ এবং অন্যান্য জায়গায় বার্নের কজ কিন্তু ডিফারেন্ট। যেমন আমাদের দেশে কমন কজের মধ্যে হচ্ছে ওপেন ফায়ার ইন উইন্টার, উইন্টারে দেখবে যে গ্রামের ভিতরে অনেক মানুষ জড়ো হয়ে একটা জায়গায় বার্ন, আগুন পোহাচ্ছে সোজা বাংলায়, যে ওপেন ফায়ার ইন দ্য উইন্টার, এই সময় তাদের কাপড় থেকে বা যে কোনো জায়গা থেকে বার্ন হতে পারে। ওপেন ফায়ার কুকিং, যে বাড়ির বাইরে উঠানের মধ্যে ওরা রান্না বান্না করে, তো ওইখানেও কিন্তু কাপড় থেকে বার্ন হতে পারে। ফ্লোর লেভেল কুকিং, আমরা ইউজুয়ালি দেখি যে গ্রামের মধ্যে ফ্লোর লেভেলে রান্না বান্না হয়, এক্ষেত্রে ফ্লোর লেভেলে আগুন লাগতে পারে। চিলড্রেন প্লেইং নিয়ার দ্য ফায়ার প্লেস, মা একজন সে রান্না করবে না, বাচ্চা সামলাবে, তখন বাচ্চার প্রতি কেয়ার না নিয়ে রান্না বান্নার প্রতি কেয়ার দিলে বাচ্চাটা দেখা যাবে যে শেষ পর্যন্ত হাত পা বা যে কোনো জিনিস বার্ন হতে পারে। ওয়ারিং লাইট ওয়েট ফ্লোয়িং গার্মেন্টস, অনেক সময় লুজ গার্মেন্টস পরে মহিলারা রান্না বান্না করে, তখন দেখা যায় যে লুজ গার্মেন্টস মধ্যে আগুন লাগতে পারে। ইজি অ্যাভেলেবিলিটি অফ অ্যাসিড, অ্যাকচুয়ালি অ্যাসিড বার্ন গুলা হয় বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টের কারণে, এবং আমাদের দেশে ইজিলি অ্যাসিড গুলা পাওয়া যায় বিভিন্ন জায়গায়, এই জন্য অ্যাসিড বার্নের পরিমাণ বেশি। থান্ডারস্টর্ম, গ্রামের মাঠে যারা কৃষকরা কাজ করে তখন থান্ডারস্টর্মের কারণে অনেকে বার্ন হয়। ওপেন ইলেকট্রিক লাইন ওর প্লাগ পয়েন্ট, বাসায় দেখা যায় যে ঠিকমতো সেফ ইলেকট্রিক সুইচ ওর প্লাগ পয়েন্ট থাকে না, এর ভিতরে আঙুর টাঙ্গুর ঢুকিয়ে দিলে বাচ্চারা বার্ন হতে পারে। তো এই সমস্ত জিনিস হচ্ছে আমাদের দেশের বার্নের। তো আমরা ভাইভাতে যখন জিজ্ঞেস করবো, রিটেনে হচ্ছে একবারে বইয়ে বেলিজেন লাভে অথবা একটা সার্জারি বইয়ে যেভাবে লিখছে সেভাবে তোমাদের বার্নের আনসারটা দিতে হবে। কিন্তু আমরা যখন পরীক্ষার হলে ভাইভাতে জিজ্ঞেস করবো, তখন আমরা চাইবো যে আমাদের দেশের এর উপরে তোমরা আনসার দেবো, যে এইগুলা যে শীতের মধ্যে ওপেন ফায়ার থাকে, ওপেন ফায়ার কুকিং, ফ্লোর লেভেল কুকিং, বা এখন যে আনসারগুলো বললাম সেগুলো বলতে হবে যে আমাদের দেশে এই কারণে বেশি বার্ন হয়। এন্ড নাও ক্লাসিফিকেশন অফ বার্ন, বার্নকে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি? বার্নকে আমরা বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি। ডিগ্রি অফ বার্ন, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি। অলরেডি তোমরা জানো যে ডিগ্রি অফ বার্ন মানে ইনজুরি টু লোকালাইজ টু এপিডার্মিস যদি হয় ফার্স্ট ডিগ্রি বার্ন বলবো আমরা, যদি ইনজুরি টু দ্য এপিডার্মিস এন্ড পার্ট অফ ডার্মিস হয় সেকেন্ড ডিগ্রি বলবো। থার্ড ডিগ্রি হচ্ছে ফুল থিকনেস ইনজুরি থ্রু দ্য এপিডার্মিস ডার্মিস ইনটু দ্য সাবকিউটেনিয়াস ফ্যাট। আর ফোর্থ ডিগ্রি হলো ইনজুরি থ্রু দ্য স্কিন এন্ড সাবকিউটেনিয়াস ফ্যাট ইনটু দ্য আন্ডারলাইং মাসল। তো এটা হচ্ছে থিওরিটিক্যাল বার্ন। আমরা একটু পরে বলবো যে প্র্যাকটিক্যালি আমরা যদি জিজ্ঞেস করি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি, ওই আনসারটা কিন্তু আমাদের দিতে হবে। আমরা ক্লিনিক্যাল আনসার চাইবো, আমরা হিস্টোলজিক্যাল আনসার কিন্তু চাই না। তারপরে আমরা এই যে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি এখানে ডেসক্রিপশন আছে এই ছবিতে, তো এটা ভালোভাবে পড়ে নিতে হবে যে বিভিন্ন ডিগ্রি অফ বার্ন কিভাবে আমরা ডেসক্রিপশন করব। দেন আমাদের হলো আমরা আরেকভাবে বার্নকে ক্লাসিফাই করতে পারি, সুপারফিশিয়াল বার্ন, ডিপ পার্শিয়াল থিকনেস বার্ন এন্ড ফুল থিকনেস বার্ন। তো যেভাবে ক্লাসিফাই করি আমরা কিন্তু ফাইনালি তোমাদের জিজ্ঞেস করব হাউ ক্যান ইউ ডিটারমাইন ক্লিনিক্যালি। ক্লিনিক্যালি তখন বললে হবে না যে ফার্স্ট ডিগ্রি মানে হচ্ছে এপিডার্মিস, সেকেন্ড ডিগ্রি হচ্ছে এপিডার্মিস এন্ড পার্ট অফ ডার্মিস। আমরা চাইবো ক্লিনিক্যালি দেখে তুমি কিভাবে বার্নটাকে তোমার পেশেন্ট রিসিভ করার পরে বার্নটা কি কোন ডিগ্রি তা ক্লারিফাই করতে পারো কিনা। সো আমরা ফার্স্ট ডিগ্রি বার্নে আমরা দেখবো রেডনেস, পেইন, ড্রাই স্কিন, নো ব্লিস্টার এন্ড নো স্কার। সো আমরা ফার্স্ট ডিগ্রি বার্নে এই সমস্ত পয়েন্ট পাবো যে পেশেন্টের আগুন লাগার হিস্ট্রি থাকবে, তারপরে রেড থাকবে, পেইন থাকবে, ড্রাই স্কিন থাকবে, এবং ইউজুয়ালি কোনো ব্লিস্টার থাকবে না। দেন আমরা যদি সেকেন্ড ডিগ্রি বার্ন ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে চাই তাহলে দেখবো এর মধ্যে ব্লিস্টার থাকবে প্রথমে, দেন ডিপ রেডনেস থাকবে, ওয়েট এন্ড শাইনি স্কিন থাকবে, ভেরি পেইনফুল টু টাচ, এবং এখানে কোনো স্কার পাওয়া যাবে না। সো আমরা যদি দেখি থার্ড ডিগ্রি বার্নের, তাহলে থার্ড ডিগ্রি বার্নে থাকবে ড্রাই লিদারি স্কিন, সোয়েলিং, ব্ল্যাক, হোয়াইট, ব্রাউন এন্ড ইয়েলো স্কিন, লেক অফ পেইন। যেহেতু থার্ড ডিগ্রি বার্নে অনেক সময় নার্ভ এন্ডিং গুলা ইনজুরি হয়ে যায়, এই জন্য পেইন কম হবে, বাট লেদারি স্কিন থাকবে। লেদারি স্কিন বা চামড়ার মতো স্কিন, বাইরের দিকে যে সারফেস গুলা এপিডার্মিস, ডার্মিস, ইভেন সাবকিউটেনিয়াস ফ্যাট গুলা লস হয়ে যাবে, এই জন্য লেদারি স্কিন থাকবে।
এরপর আসলো 4° বার্ন। 4° বার্নে ইউজুয়ালি স্কিনটা থাকবে ব্ল্যাকিশ স্কিন এবং লস অফ সেন্সেশন, ইভেন আমরা দেখি অনেক সময় বোনস টেন্ডন এগুলো ব্ল্যাক কালারের বোন টেন্ডন এক্সপোজ হয়ে থাকে। তো 4° বার্ন ইজ ভেরি ডেঞ্জারাস। তো আমি এত কথা বলার উদ্দেশ্য একটাই হচ্ছে যে তোমরা যাতে পরীক্ষা হলে ক্লিনিক্যালি কিভাবে বিভিন্ন ডিগ্রি অফ বার্ন আমরা ডায়াগনোসিস করতে পারি সেই জিনিসটা তোমরা ঠিকভাবে যাতে বলতে পারো। এরপরে আমাদের কোশ্চেন হতে পারে হাউ ক্যান ইউ ডিটারমাইন এক্সটেন্ট অফ বার্ন। তো এক্সটেন্ট অফ বার্ন আমরা অলরেডি জানি, শুধু আমরা আনসারে বললেই হবে যে আমরা রোল অফ 9 ফর অ্যাডাল্ট এন্ড রোল অফ পাম ফর চিলড্রেন, এই জিনিসটা বললেই সবাইকে ডেসক্রিপশন করলে হবে। রোল অফ 9 সম্পর্কে আমরা জানি যে পুরো মাথা হচ্ছে 9°, anteriorly চেস্ট আপার চেস্ট 9°, anteriorly অ্যাবডোমেন হচ্ছে 90°, উল্টা দিকে হচ্ছে ব্যাক অফ দ্য চেস্ট 9%, ব্যাক অফ দ্য অ্যাবডোমেন 9%, পুরা হাত হচ্ছে anteriorly posteriorly মিলে 9%, লোয়ার লিম anteriorly 9 posteriorly 9 এবং জেনিটালি হচ্ছে 1%। তো এটা সবার জানা আছে, শুধু ঠিকমতো মাথা ঠিক করে একটু বললেই হবে পরীক্ষা হলে যে রুল অফ 9 মানে কি। দেন হচ্ছে রুল অফ পাম। পাম অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য আমরা এই রুল অফ পামটা আনছি যে বাচ্চাদের হচ্ছে তার নিজের হাতের একটা পাম সমান 1%। তবে মাথাটা আমরা চিন্তা করি অন্যভাবে, মাথার মধ্যে দেখা যায় যে 15 থেকে 18%, ইভেন 23%ও হতে পারে। এগুলা ছাড়া বাকিগুলা বাচ্চাদের পাম দিয়ে আমরা মেপে ফেলি। দেন প্রি হসপিটাল কেয়ার অফ বার্ন। একটা বার্নের পেশেন্ট যদি হাসপাতালের আগে আমরা পেয়ে যাই তাহলে কিভাবে ট্রিটমেন্ট করবো, এটা নিয়ে যদিও আমরা বেশি কোয়েশ্চন করি না, তারপরেও আমরা অবশ্যই তোমাদের জিজ্ঞেস করবো যে প্রি হসপিটাল কেয়ার অফ বার্ন নিয়ে। তো প্রি হসপিটাল কেয়ার অফ বার্ন নিয়ে আমরা যদি জিজ্ঞেস করি তাহলে প্রি হসপিটাল কেয়ার অফ বার্ন, প্রি হসপিটাল কেয়ার অফ বার্ন আনসার দিতে হবে যে রিমুভ দ্য ভিকটিম ফ্রম দ্য সোর্স অফ দ্য বার্ন, স্টপ দ্য বার্নিং প্রসেসেস, স্টপ ড্রপ এন্ড রোল। এই কথাটা বলতে হবে। স্টপ ড্রপ এন্ড রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। sorry, stop drop and roll. Stop drop roll হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট প্রসেস টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ বার্ন। একটা পেশেন্টের যদি আগুন লাগে তাহলে প্রথমে সে দৌড়ানো বন্ধ করে দিবে, মাটিতে পড়ে যাবে এবং গড়াগড়ি খাবে। এটা হচ্ছে স্টপ ড্রপ এন্ড রোল। তারপরে চেক ফর আদার ইনজুরিজ, কল দ্য বার্ন ওন্ড, গিভ অক্সিজেন ইফ রিকোয়ার্ড এন্ড এলিভেট দ্য বার্ন লিম্ব। এগুলো হচ্ছে আমরা হাসপাতালের আগে যদি পেশেন্টকে পেয়ে যাই তাহলে প্রি হসপিটাল কেয়ার আমরা নিব এভাবে। দেন ক্রাইটেরিয়া অফ অ্যাডমিশন অফ বার্ন সেন্টার, এটা নিয়ে আমরা অনেক সময় তোমাদের কোয়েশ্চেন করি যে বার্ন সেন্টারে আমরা কখন একটা পেশেন্টকে অ্যাডমিট করব। সো বার্ন পেশেন্টকে অ্যাডমিট করব যে পেশেন্ট পার্শিয়াল থিকনেস বার্ন যদি মোর দেন 20% হয় অ্যাডাল্টে, পার্শিয়াল থিকনেস বার্ন মোর দেন 10% ইন ওল্ড এজ অর চিলড্রেন, থার্ড ডিগ্রি বার্ন যদি মোর দেন 5% অফ এনি এজ, সেকেন্ড ডিগ্রি or third degree burn in critical area like hand, feet, face, perineum, genitalia or major joint, burn associated with inhalational injury, electrical or lightning burn, chemical burn with threat of cosmetic or functional compromises, circumferential burn on the extremity or chest or foot। তাহলে এই সমস্ত জিনিস হলে আমরা অবশ্যই পেশেন্টকে বার্ন ইউনিটে ভর্তি করব। দেন হসপিটাল কেয়ার অফ বার্ন। একটা পেশেন্ট যদি হসপিটালে ভর্তি হয় তাহলে আমরা কিভাবে তাকে কেয়ার করব, আমরা স্টেপ বাই স্টেপ কেয়ার করব। প্রথম হচ্ছে যে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট বার্ন ইনজুরি অ্যাজ সেম এজ অ্যান অ্যাকিউট ট্রমা কেস, যেমন আমরা ABCDE হচ্ছে ট্রমা কেসের মতো করব। দেন আমরা এফ, ABCD পরে এফ লাগাবো, দিস ইজ ফ্লুইড থেরাপি। ফ্লুইড থেরাপিটা আমরা স্টার্ট করব। সো আমরা হসপিটালে ভর্তির সাথে সাথেই আমরা পুরোপুরি অ্যাকিউট ট্রমা পেশেন্টের মতো ABCDE শেষ করে ফেলবো এবং সাথে সাথে আমরা ফ্লুইড থেরাপি স্টার্ট করব। বার্নের জন্য এফ আলাদা, দিস ইজ ফ্লুইড থেরাপি। ইফ ক্রিটিক্যালি ইল পেশেন্ট দেন অ্যাডমিনিস্টার 100% অফ দ্য humidified oxygen, monitor respiratory status, endotracheal intubation if upper respiratory obstruction is likely। যদি আপার রেসপিরেটরি অবস্ট্রাকশন মনে হয় তাহলে আমরা অবশ্যই বার্নের পেশেন্টটাকে ইনটিউবেশন করব। দেন ইন্ডিকেশন অফ ফ্লুইড রিসাসিটেশন। এই কোশ্চেনটা কিন্তু আমরা ইউজুয়ালি করি যে পেশেন্ট কোন পেশেন্টকে ফ্লুইড দিব। এটা বার্নের পেশেন্ট আসলেই কিন্তু ফ্লুইড দেওয়া যাবে না। সো আমরা কোন পেশেন্টকে ফ্লুইড দিব এরকম কোশ্চেন কিন্তু তোমাদের আমরা করব। তো ইন্ডিকেশন অফ ফ্লুইড থেরাপির মধ্যে হচ্ছে যদি একটা চিলড্রেন হয়, চিলড্রেনের যদি মোর দেন 10% অফ বডি সারফেস এরিয়া যদি ইনভলভ হয় তাহলে আমরা ফ্লুইড থেরাপি স্টার্ট করব। আর অ্যাডাল্টের যদি মোর দেন 15% অফ দ্য টোটাল বডি সারফেস এরিয়া তাহলে আমরা অবশ্যই তাকে ফ্লুইড দিব। দেন ফ্লুইড দেওয়ার সময় হোয়াট টাইপস অফ ফ্লুইড আমরা দিতে পারি, তার মধ্যে হচ্ছে that there are 3 types of fluid can be used। তার মধ্যে মোস্ট কমন ইজ রিঙ্গার ল্যাকটেট সলিউশন, হার্টম্যান সলিউশন।
সো হার্টম্যান সলিউশন বা রিঙ্গার ইলেক্ট্রেট সলিউশনকে আমরা অবশ্যই প্রায়োরিটি দিব, কারণ এই ফ্লুইডটা হলে এই ফ্লুইডের ভিতরে আমাদের যে ইলেকট্রোলাইট লস হবে বার্নের ডিউ টু লস অফ প্লাজমা, এই জিনিসটা আমরা কভার করে ফেলবো হার্টম্যান সলিউশন দিয়ে। দেন হিউম্যান অ্যালবুমিন সলিউশন অর ফ্রেশ ফ্রোজেন প্লাজমা এন্ড হাইপারটোনিক সলিউশন এগুলো দিতে পারি। তবে আমাদের মেইনলি আমাদের উদ্দেশ্য থাকবে আমরা পেশেন্টের যে ফ্লুইড রিকোয়ারমেন্ট হয় এই রিকোয়ারমেন্টটা প্রথম 24 ঘন্টা অবশ্যই হার্টম্যান সলিউশন দিয়ে তাকে আমরা কভার করব। দেন দ্য ফর্মুলা অফ ফ্লুইড রিসার্জেশন, এই ফর্মুলাটাও অনেক কমন এবং সবাই তোমরা জানো যে ফ্লুইড রিসার্জেশন ফর্মুলা আমরা কিভাবে বের করি। Usually the formula is known as Parkland formula. This calculate the fluid to be replaced in first 24 hour by following formula. এটা হচ্ছে total percentage of body surface area into weight in kg into 4 total volume. এখন এই যে টোটাল ভলিউমটা আসলো তার মধ্যে হাফ অফ দ্য ভলিউম ইজ গিভেন ইন ফার্স্ট 8 আওয়ার। এই 8 আওয়ার আমরা কি, এটা কিন্তু তোমাদের জিজ্ঞেস করি। এই 8 আওয়ারটা হলো বার্ন শুরু হওয়ার 8 আওয়ার, আগুনটা লাগার 8 আওয়ারের ভিতরে দিতে হবে। পেশেন্ট যদি 4 ঘন্টা লস করে আসে তাহলে আমরা 4 ঘন্টায় শেষ করে ফেলবো ফার্স্ট হাফ। দেন সেকেন্ড হাফ ইজ গিভেন ইন দ্য সাবসিকুয়েন্ট 16 আওয়ার, পরবর্তী 16 ঘন্টায় আমরা সেকেন্ড হাফ দিব। সো পার্কল্যান্ড ফর্মুলা খুবই ইজি এবং এটা তোমরা অবশ্যই ইজিলি আনসার দিতে পারবে আমরা যদি জিজ্ঞেস করি। তবে আমরা শুধু ওই জিনিসটা জিজ্ঞেস করবো যে প্রথম হাফ, ফার্স্ট হাফটা আমরা কখন দিব। ফার্স্ট হাফ অফ বার্ন ফ্লুইড শুড বি অ্যাডমিনিস্টার উইদিন দ্য 8 আওয়ার অফ স্টার্টিং দ্য বার্ন প্রসেসটা স্টার্ট হওয়ার 8 ঘন্টার ভিতরে আমরা এটা দিয়ে দিব। এরপরে হচ্ছে মেইনটেনেন্স ফ্লুইড অবশ্যই দরকার, বিশেষ করে বাচ্চাদের মেইনটেনেন্স ফ্লুইডটা লাগবে এবং মেইনটেনেন্স ফ্লুইড দেওয়ার সময় আমরা কি করব, মেইনটেনেন্স ফ্লুইড ফর নেক্সট ডেজ ইফ নিডেড। তখন আমরা দেখব যে প্রথম 100 ml per kg ফর ফার্স্ট 10 kg, 50 ml per kg ফর নেক্সট 10 kg, তাহলে আমাদের প্রথম 20 kg গেল। দেন 20 ml per kg ফর ওভার 20 kg অফ ওরেট। তারপর এভাবে আমরা হিসাব করে আমরা নেক্সট ফ্লুইড দিব এবং এই নেক্সট ফ্লুইডটা আমরা সাধারণত দেই ডিএনএস ডেক্সট্রোজ ইন নরমাল স্যালাইন। তাহলে পেশেন্টের যদি খাওয়া দাওয়া করতে না পারে তাহলে যাতে পেশেন্টের এনার্জি রিকোয়ারমেন্টটা একটু কভার হয় এই চিন্তা করে আমরা কিন্তু মেইনটেনেন্স ফ্লুইডটা দিব। সো পার্কল্যান্ড ফর্মুলা শুধুমাত্র প্রথম 24 ঘন্টার জন্য, 24 ঘন্টা শেষ হয়ে গেলে কিন্তু আমরা পার্কল্যান্ড ফর্মুলা ইউজ করব না। এরপরে মেইনটেনেন্স ফ্লুইডটা দিব বিশেষ করে বাচ্চাদের, এবং বড়দের আমরা অরাল ফিড স্টার্ট করে ফেলবো যদি খাওয়া দাওয়ায় কোনো প্রবলেম না হয় বা খেতে প্রবলেম না হয়, এক্ষেত্রে আমরা অরাল ফ্লুইড স্টার্ট করবো। বাট মেইনটেনেন্স ফ্লুইড শুড বি নিডেড ফর দ্য চিলড্রেন। বাচ্চারা বার্ন হলে এমনিতে খেতে চায় না, কিন্তু তার ফ্লুইডটা মেইনটেইন করতে হবে। নাও হাউ ক্যান ইউ মনিটর দ্য রিসাসিটেশন, এটা খুব ইম্পর্টেন্ট যে বার্নের একটা পেশেন্টের কিভাবে রিসাসিটেশন মনিটর করবে। রিসাসিটেশন মনিটর করার জন্য হচ্ছে ইউরিন আউটপুট is the most important tools for monitoring of the fluid resuscitation of burn patient. Urine output should be between 0.5 to 1 ml per kg per hour. আমরা আওয়ারলি এটা মেজার করবো, আমরা 24 ঘন্টার জন্য বসে থাকবো না বা 12 ঘন্টার জন্য বসে থাকবো না, বিকজ বার্ন ইজ এ ক্রিটিক্যালি ইল পেশেন্ট এবং এর ফ্লুইড ম্যানেজমেন্ট ইজ ভেরি ক্রিটিক্যাল। এক্ষেত্রে আমরা অবশ্যই প্রতি ঘন্টায় আমরা মেজার করবো এবং ঘন্টায় যদি দেখি যে 0.5 to 10 ml per kg body weight যদি ইউরিন আউটপুট হয় তাহলে বুঝবো আমাদের রিসাসিটেশনটা ঠিক আছে। যদি এর চেয়ে কম হয়, ইউরিন আউটপুট ইজ বিলো দিস, দ্য ইনফিউশন শুড বি ইনক্রিজ বাই 50%, তাহলে এই ফ্লুইড অ্যাডমিনিস্ট্রেশনটা বাড়িয়ে দেবো আরো 50%। আর যদি আমরা ওভার হাইড্রেশন হয় তাও আমরা মনিটর করবো। ইউরিন আউটপুট শুড নট বি এক্সিড অফ 2 ml per kg বডি ওয়েট, যে 2 ml per kg per hour বডি ওয়েট যাতে ইউরিন আউটপুট না হয় আমরা এই জিনিসটা দেখতে হবে। এবং এই জিনিসটা দেখলে আমরা যদি দেখি যে মোর দেন 2 ml per kg অফ বডি ওয়েট পার আওয়ার যদি ইউরিন আউটপুট হয়ে যায় তাহলে আমরা অবশ্যই ইনফিউশন রেট কমাবো। আর বুঝতে হবে যে আমরা ওভার হাইড্রেশন করে ফেলছি, ওভার হাইড্রেশন আসলে আরো অনেকগুলো কমপ্লিকেশন করে ফেলবে। নাও হাউ ক্যান ইউ ম্যানেজ এ বার্ন ওন্ড, বার্ন ওন্ডটাকে আমরা কিভাবে ম্যানেজ করি। বার্ন ওন্ড ম্যানেজ করার জন্য আমরা বিভিন্ন লেভেল বা বিভিন্ন টাইপ অফ বার্নের বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট করব। তো আমরা যদি দেখি যে এপিডার্মাল বার্ন উইথ ইরাইথেমা এন্ড নো ব্লিস্টার, যদি কোনো ব্লিস্টার থাকবে না এবং ইরাইথেমা থাকে শুধুমাত্র তাহলে ডু নট নিড এনি ড্রেসিং। এক্ষেত্রে আমরা অ্যানালজেসিয়া দিব এবং ময়েশ্চারাইজিং ক্রিম দিব। তার মধ্যে হচ্ছে আমরা পপুলার যে ক্রিম ইউজ করি তা হচ্ছে 1% সিলভার সালফারডাইজিং ক্রিম অর 0.5% সিলভার নাইট্রেট সলিউশন। তবে আমরা সাধারণত 1% সিলভার সালফারডাইজিং ক্রিমটাই বেশি ইউজ করি। তবে মুখের ক্ষেত্রে চিন্তা করতে হবে, মুখের ক্ষেত্রে আমরা সাধারণত সিলভার সালফারডাইজিং ক্রিম না দিয়ে আমরা ইউজুয়ালি অ্যান্টিসেপটিক ক্রিমগুলোই ইউজ করি। আর বাকি সব জায়গায় আমরা
1% সিলভার সালফারাইজিন ক্রিম ইউজ করব। তারপরে আসলো সুপারফিশিয়াল ডার্মাল বার্ন উইথ ব্লিস্টারিং। যদি ব্লিস্টার হয় তাহলে আমাদের অবশ্যই ড্রেসিং দিতে হবে টু অ্যাবজর্ব দ্য এক্সুডেট, টু প্রিভেন্ট দ্য ডেসিকেশন, প্রোভাইড পেন রিলিফ, এনকারেজ দ্য এপিথেলাইজেশন এন্ড টু প্রিভেন্ট ইনফেকশন। তাহলে এই সমস্ত কারণে আমরা সুপারফিশিয়াল বার্ন উইথ ব্লিস্টারিং হয় যদি, তাহলে আমরা অবশ্যই ড্রেসিং দিব। দেন ফুল থিকনেস বার্ন যদি হয়, ফুল থিকনেস বার্ন হলে শুধু ড্রেসিং এ হবে না, ফুল থিকনেস বার্ন মে নিড সার্জারি। আমরা কি কিভাবে সার্জারি করতে পারি? তিন ধরনের প্রোটোকল আছে, তার মধ্যে একটা প্রোটোকল হচ্ছে ইমিডিয়েট বার্ন অন এক্সিশন উইদিন 24 আওয়ার। তাহলে যদি স্পেশালাইজড বার্ন সার্জন বা প্লাস্টিক সার্জন আমরা পাই, তাহলে প্রথম 24 আওয়ারের ভিতরেই ট্রানজেনশিয়াল এক্সিশন অফ বার্ন অন ফলোড বাই স্কিন গ্রাফটিং, এটা আমরা করে ফেলবো। আর্লি বার্ন অন এক্সিশন 72 আওয়ারের ভিতরে আমরা বার্ন অন কে এক্সিশন করতে পারি, অথবা স্টেজ এক্সিশন প্রোটোকল, প্রথম এক সপ্তাহের ভিতরে আমরা বার্ন অনটাকে এক্সারসাইজ করতে পারি, ফলোড বাই পার্শিয়াল থিকনেস স্কিন গ্রাফটিং। এরপরে আমরা পার্শিয়াল থিকনেস স্কিন গ্রাফটিং দিব। সো ফুল থিকনেস বার্ন নিডস সার্জারি, এটা মনে রাখতে হবে। দেন হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ বার্ন, এই কোয়েশ্চনটা কিন্তু আমরা তোমাদের ধরি সব সময় যে বার্নের কি কি কমপ্লিকেশন হতে পারে। তো বার্নের কমপ্লিকেশনের মধ্যে হচ্ছে ইমিডিয়েট কমপ্লিকেশন, আর্লি কমপ্লিকেশন এন্ড লেট কমপ্লিকেশন। ইমিডিয়েটলি একটা বার্নের পেশেন্ট নিউরোজেনিক শকের কারণে মরে যেতে পারে। একটা আবদ্ধ ঘরে বার্ন হলো অথবা একটা বাসের ভিতরে বার্ন হলো, এক্ষেত্রে কিন্তু ভয়ে পেশেন্ট মরে যেতে পারে ডিউ টু নিউরোজেনিক শক। দেন ফিজিক্যাল বার্ন ইনজুরি টু দ্য এয়ারওয়ে, একটা ক্লোজ কেবিনে যদি বার্ন হয় তাহলে এয়ারওয়ে কিন্তু ইনজুরি হতে পারে, ইট ইজ ভেরি ডেঞ্জারাস। ইনহেলেশনাল ইনজুরি, এয়ারওয়ে ছাড়াও ইনহেলেশন হয়ে লাং ইনজুরি হতে পারে অথবা অকুলার বার্ন হতে পারে। সো ইমিডিয়েট কমপ্লিকেশন এই সমস্ত জিনিস হতে পারে। দেন আর্লি কমপ্লিকেশন, আর্লি কমপ্লিকেশনের মধ্যে পেশেন্টের হাইপোভলিমিক শক হতে পারে। সো হাইপোভলিমিক শকটা আমরা প্রিভেন্ট করতে পারি যদি প্রপার ফ্লুইড রিসাসিটেশন করি। দেন সার্কামফারেন্সিয়াল বার্ন অফ দ্য লিম্ব অর চেস্ট, there is vascular and respiratory compromisation হতে পারে, renal suppression হতে পারে, GIT complication like acute gastric dilatation, paralytic ileus বা gargling ulcer হতে পারে, hepatobiliary complication, own infection and sepsis। সো এগুলো হচ্ছে আর্লি কমপ্লিকেশন এবং এগুলো প্রিভেন্টেবল, আমরা এগুলো প্রিভেন্ট করতে পারি। দেন লেট কমপ্লিকেশন এর মধ্যে হচ্ছে আগলি স্কার ফর্মেশন, বার্ন কন্ট্রাকচার, ডিসফিগারেশন অফ দ্য ফেস এন্ড মার্জুলিন আলসার। সবার শেষে মার্জুলিন আলসার নিয়ে পেশেন্ট আসতে পারে। মার্জুলিন আলসার ইট ইজ টাইপ অফ স্কোমাস সেল কার্সিনোমা এবং এর ট্রিটমেন্ট প্রপারলি না করলে দেখা যাবে যে স্প্রেড। সো আমরা বার্ন নিয়ে আজকে শেষ করলাম। বার্নের পরে আমরা যে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তা হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ ট্রমা। সো প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ ট্রমার মধ্যে কমন কজ অফ ট্রমা অর টাইপস অফ ট্রমা ইনজুরি আমরা জিজ্ঞেস করতে পারি। এই ক্ষেত্রে আমাদের মনে হয় একটা স্লাইড নিচে চলে গেছে, আমরা একটু ঠিক করে আসতে হবে। সরি, আমরা আসলে একটু প্রবলেমে আছি যে সেকেন্ডারি সার্ভে একটা সাইডের কারণে কিন্তু আমাদের লেকচারটা ঠিকমতো দেখা যাচ্ছে না। স্লাইডটা একটু ঠিক করে আসি।
সো আই এম রিয়েলি সরি, আসলে একটা স্লাইড ছিল ডিস্টার্বিং, এই জন্য আমরা ঠিকমতো দেখাতে পারি নাই। তো আমরা প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ ট্রমা নিয়ে আলোচনা করছিলাম, যে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ ট্রমা। প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ ট্রমা থেকে আমরা অনেক কোয়েশ্চেন তোমাদের করি, যেহেতু ট্রমার পরিমাণ এই ওয়ার্ল্ডে এখন বেশি এবং বেশি করে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই জন্য আমরা প্রিন্সিপাল অফ ট্রমা সম্পর্কে আমরা অনেক কোয়েশ্চেন করবো। বিশেষ করে আমরা ফোর্থ ইয়ার তোমাদের অনেক পড়িয়েছি এগুলা, হোয়াট আর দ্য কমন কজ অফ ট্রমা অর টাইপস অফ ইনজুরি। এবং অ্যাকর্ডিং টু টাইপস অফ ইনজুরি বা আমরা ট্রমাকে কিভাবে ভাগ করি, তার মধ্যে ব্লান্ট ট্রমা লাইক কার বন্ডেডে ধাক্কা খেলে হতে পারে, পেনিট্রেটিং ট্রমা লাইক নাইফ ইনজুরি, ব্লাস্ট ট্রমা লাইক বম ব্লাস্টিং, ক্রাশ ইনজুরি লাইক বিন্ডিং কলাপস এন্ড থার্মাল ইনজুরি। তো এই সমস্ত ভাবে আমরা ট্রমা হতে পারে। তো আমরা যদি জিজ্ঞেস করি যে হোয়াট আর দ্য কজেটিভ কজ অফ ট্রমা ইনজুরি বা হোয়াট আর দ্য কজ অফ ট্রমা টাইপ অফ ইনজুরি, তাহলে এই আনসারগুলো দিতে হবে যে কজেটিভ টাইপ, ব্লান্ট, পেনিট্রেটিং, ব্লাস্ট এন্ড ক্রাশ ইনজুরি। এগুলো বেশি ইম্পর্টেন্ট না, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ট্রাইমোডাল ডিস্ট্রিবিউশন অফ ডেথ। ডেথের আমরা ট্রাইমোডাল ডিস্ট্রিবিউশন কিভাবে করি, মানে আমরা একটা পেশেন্টের অ্যাক্সিডেন্ট হলে তিন ভাবে পেশেন্ট মারা যেতে পারে, এবং এই যে তিন ভাবে মারা যেতে পারে এইগুলাকে তিন ভাবে মারা যাওয়া পেশেন্ট গুলাকে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি যে ট্রাইমোডাল ডিস্ট্রিবিউশন অফ ডেথ। The following major trauma there is an well described trimodal distribution of death. The three peaks are follows: immediate, early and late. Immediate, early বা late এই তিন ভাগে পেশেন্ট মারা যেতে পারে একটা অ্যাক্সিডেন্টের পরে। তো আমরা এগুলো দেখতে হবে যে ইমিডিয়েট, আর্লি এবং লেট কখন কোন ধরনের পেশেন্ট মারা যায়। সো the immediate হচ্ছে the 50% of all death result from massive head injury or severe cardiopulmonary insult. এই কারণে পেশেন্ট গুলো মারা যেতে পারে। দেন আর্লি হচ্ছে 30% অফ ডেথ। তো প্রথম 50% ডেথ মেসিভ হেড ইনজুরি অর সিভিয়ার কার্ডিওপালমোনারি ইনসাল্টের কারণে মারা যেতে পারে, এবং এগুলো আসলে রিকভারেবল না। আর্লি ডেথ হচ্ছে 30% অফ ডেথ উইদিন দ্য ফিউ আওয়ার্স রেজাল্ট ফ্রম হাইপোক্সিয়া এন্ড সার্কুলেটরি ফেইলিওর। হাইপোক্সিয়া এবং সার্কুলেটরি ফেইলিওরের কারণে মারা যেতে পারে। এরপর হচ্ছে লেট হলো ডিউ টু সেপসিস, সেপসিসের কারণে এই পেশেন্ট ডেথ হতে পারে। সো what are the assessment and management of trauma patient? ট্রমা পেশেন্টকে অ্যাসেসমেন্ট এবং ম্যানেজমেন্ট কিভাবে করবে? অ্যাসেসমেন্ট এন্ড ম্যানেজমেন্ট করার জন্য হলো ATLS। সো আমরা ছিলাম যে হাউ ক্যান ইউ অ্যাসেসমেন্ট এন্ড late trimodal distribution of death. Late trimodal distribution of death 20%, usually from multiple organ failure and sepsis. It is influenced by inadequate early resuscitation and care. এরপরে কোশ্চেনটা হবে যে অ্যাসেসমেন্ট এন্ড ম্যানেজমেন্ট অফ ট্রমা পেশেন্ট। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই নিয়ে তোমাদের অবশ্যই কোশ্চেন করব যে একটা ট্রমা পেশেন্টকে হাউ ক্যান ইউ অ্যাসেস এ ট্রমা পেশেন্ট। ট্রমা পেশেন্টকে অ্যাসেস করার জন্য আমাদের ATLS গাইডলাইন দিয়ে ট্রমা পেশেন্টকে অ্যাসেস করব যে ট্রমা পেশেন্ট ক্যান বি ম্যানেজড অ্যাকর্ডিং টু ATLS গাইডলাইন। The sequence of evaluation include primary survey and resuscitation, secondary survey and definitive management. এই তিন ভাবে আমরা পেশেন্টকে ম্যানেজ করতে পারি, যে প্রাইমারি সার্ভে এন্ড রিসাসিটেশন, সেকেন্ডারি সার্ভে এন্ড ডেফিনিটিভ ম্যানেজমেন্ট। তারপর হোয়াট ইজ ATLS আমরা জিজ্ঞেস করতে পারি ATLS জিনিসটা কি, ATLS and what are the steps of ATLS। অলরেডি আমরা ATLS কি এবং ATLS এর স্টেপগুলোকে আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। Then advanced trauma life support system is developed by SCS Committee of Trauma, American College of Surgery Committee of Trauma এটাকে ডেভেলপ করেছে, এবং এর তিনটা স্টেপ আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, যে প্রাইমারি সার্ভে এন্ড রিসাসিটেশন, সেকেন্ডারি সার্ভে এন্ড ডেফিনিটিভ ম্যানেজমেন্ট। Then what are the steps included in primary survey and resuscitation? প্রাইমারি সার্ভে এন্ড রিসাসিটেশনে কি কি স্টেপ আছে? তো এই স্টেপগুলোর মধ্যে কি কি পাওয়া যায়? এর মধ্যে হচ্ছে প্রাইমারি সার্ভে কম্প্রাইজেস ABCD অফ ট্রমা। অলরেডি আমরা ABCD অফ ট্রমা সম্পর্কে অনেক কিছু জানি, তারপরে দেখতে হবে এবার এ হচ্ছে এয়ারওয়ে এন্ড সার্ভাইকাল স্পাইন প্রোটেকশন। সার্ভাইকাল স্পাইন নিয়ে তোমাদের অবশ্যই বলতে হবে, সার্ভাইকাল স্পাইন নিয়ে না বললে হবে না। দেন বি হচ্ছে ব্রিদিং এন্ড ভেন্টিলেশন, সি হচ্ছে সার্কুলেশন উইথ হেমোরেজ কন্ট্রোল, ডি হলো ডিসএবিলিটি, দেয়ার ইজ নিউরোলজিক্যাল স্ট্যাটাস, এন্ড ই হচ্ছে এক্সপোজার, completely undress the patient and assess other injury. তারপরে হোয়াট ডু ইউ মিন বাই সেকেন্ডারি সার্ভে, হোয়েন ইট ইজ স্টার্টেড। অলরেডি এই স্লাইডটা চলে এসেছিল। সেকেন্ডারি সার্ভে ইজ established due to identify the injury performed through the head to toe examination. The secondary survey does not
begin until the after the primary survey has been completed and all the potentially life threatening injury have been dealt with. এরপরে how can you do neurological examination of severely injured patient? Severely injured patient এর neurological examination কিভাবে করবে? তো আমরা জানি যে neurological examination severely injured patient can be examined neurologically by monitoring the pupil size and reactivity and GCS management. তো পিপিলের সাইজ এবং রিঅ্যাক্টিভিটি দেখে আমরা স্ট্যাটাসটা বুঝতে পারি এবং গ্লাসগো কোমা স্কেল থেকে আমরা নিউরোলজিক্যাল স্ট্যাটাসটা বুঝতে পারি। দেন হোয়াট ইজ লগ রোল? সবার শেষে লগ রোলটা আসবে। লগ রোল ইজ এ স্পেশাল প্রসিডিউর বাই হুইচ দ্য সিভিয়ারলি ইনজুর্ড পেশেন্ট মে বি ইন্সপেক্ট ফ্রম দ্য ব্যাক। একটা সিভিয়ারলি ইনজুর্ড পেশেন্টকে পিছন থেকে দেখতে হলে আমরা যে প্রসিডিউরটা মেনটেন করি সেটা হচ্ছে লগ রোল। লগ রোল হলে দেখা যাবে যে এটলিস্ট 4 জন ভলান্টিয়ার লাগবে, একজন মাথা এবং নেককে ধরবে, একজন আপা চেস্ট এন্ড অ্যাবডোমেনকে ধরবে, একজন হচ্ছে হিপে ধরবে, একজন লোয়ার লিম্ব, এবং সবাই একসাথে পেশেন্টটাকে স্ট্রেট লাইনে রেখে পেশেন্টটাকে সামনের থেকে পেছনে উল্টিয়ে ফেলবে। সো এটা হচ্ছে লগ রোল। দেন সার্জন অর ফিজিশিয়ান মে ইন্সপেক্ট দ্য পোস্টেরিয়র পার্ট অফ দি ব্যাক। সো এটা হচ্ছে লগ রোল। দেন এরপরে আমরা যে টপিক নিয়ে আজ আলোচনা করব সেটা হলো ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট এবং ভেরি টাফ। ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স নিয়ে আমরা অনেক কোয়েশ্চন করি তোমাদের, এবং এটা অনেকেরই মনে থাকে না এবং ঠিকমতো আনসার দিতে পারে না। সো আমরা আজকে ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট নিয়ে কোয়েশ্চন কি কি করি তা থেকে আমরা তোমাদের একটু আলোচনা করতে চাই যে ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স নিয়ে আমরা কি কি আলোচনা করব। প্রথমে বডি ফ্লুইড ডিস্ট্রিবিউশন নিয়ে তোমাদের কোয়েশ্চন করতে পারি যে বডিতে কি কি ফ্লুইড কি কি ভাবে ডিস্ট্রিবিউট হয়। সো আমরা যদি একটা অ্যাডাল্ট মেলকে দেখি, অ্যাডাল্ট মেলে 60% হচ্ছে ওয়াটার, অ্যাডাল্ট ফিমেল হ্যাভিং মোর ফ্যাট এন্ড 55% ইজ ওয়াটার, এন্ড নিউবর্ন ইনফ্যান্ট 75% ইজ ওয়াটার। সো আমরা এইভাবেই দেখতে পারি যে বডিতে কি কি ভাবে ওয়াটারটা ডিস্ট্রিবিউট হয়। এবং আমরা ডিস্ট্রিবিউশন 60% অফ বডি ফ্লুইড আমরা যদি জিজ্ঞেস করি যে এটা অ্যাডাল্ট মেলে 60%টা আসলে কি কি জায়গায় কিভাবে থাকে, তাহলে দেখবো 40% is intracellular fluid and 20% is extracellular fluid. So intracellular fluid সেলের ভিতরে থাকবে এবং ইউজুয়ালি এটা বের হয় না, আমাদের বেসিক্যালি এক্সচেঞ্জ হয় এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে। সো আমরা 20% এক্সট্রাসেলুলার ফ্লুইড নিয়ে বেশি আলোচনা করব, বেশি চিন্তা করব। দেন এক্সট্রাসেলুলার ফ্লুইড ইজ সাবডিভাইডেড ইনটু প্লাজমা, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এন্ড ট্রান্সসেলুলার ফ্লুইড। সো প্লাজমা হচ্ছে ব্লাডের একটা মেইন কম্পোনেন্ট, দেন ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হচ্ছে দুটো সেলের মাঝখানে যে ফ্লুইড থাকবে, এন্ড ট্রান্সসেলুলার ফ্লুইড হলো যে আমরা ট্রান্সসেলুলার ফ্লুইড কি আলোচনা করব। হোয়াট আর দ্য ট্রান্সসেলুলার ফ্লুইড এন্ড হোয়ার দে আর লোকেটেড? ট্রান্সসেলুলার ফ্লুইড হলো যে ফ্লুইডগুলা ফ্লুইড ইন দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, এগুলা এক্সচেঞ্জেবল। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এগুলো এক্সচেঞ্জেবল, এন্ড অ্যাকুয়াস হিউমার চোখের ভিতর থাকে। এই তিন টাইপের ফ্লুইড হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড। সো ট্রান্সসেলুলার ফ্লুইড যদি আমরা জিজ্ঞেস করি তাহলে এই আনসারগুলো দিতে হবে। দেন ইনটেক আউটপুট চার্ট ফর 24 আওয়ার্স। 24 আওয়ার্স আমরা কি ইনটেক আউটপুট চার্টটা মেইনটেইন করব। সো ফর ইনটেক drinking water at least 1.5 liter, solid food 700 ml and metabolic water টা 300 ml আমরা অলরেডি পেয়ে যাই। সো আমরা যদি কাউকে জিজ্ঞেস করি যে ইনটেক আউটপুট চার্টটা কিভাবে মেইনটেইন করব, তাহলে আমরা বলবো যে ড্রিঙ্কিং ওয়াটার at least 1.5 লিটার, দেন সলিড ফুডের সাথে আমরা 700 ml ফ্লুইড ইনটেক করি, এন্ড মেটাবলিজমের কারণে 300 ml ফ্লুইড অলরেডি তৈরি হয়ে যায়। এন্ড আউটপুট বাই লাংস দিয়ে 400 ml ফ্লুইড বের হয়ে যায়, বাই স্কিন 600 to 1000 ml ফ্লুইড বের হয়ে যায়, ফিসেস বিটুইন 60 to 150 ml বের হয়, এবং ইউরিন দিয়ে অ্যাপ্রক্সিমেটলি 1500 ml ফ্লুইড বের হয়ে যায়। দেন নরমাল ইলেকট্রোলাইট লেভেল, এটা সবাই জানি, ভালোভাবে জানি, তারপরে আবার সবাইকে মনে করে দিচ্ছি যে সোডিয়াম হচ্ছে 135 to 145 মিলিমোল পার লিটার ইন এক্সট্রাসেলুলার ফ্লুইড, ইন্টারসেলুলার ফ্লুইড 10 মিলিমোল পার লিটার। সো সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্সটা আসলে এক্সট্রাসেলুলার ফ্লুইডে বেশি মেইনটেইন করতে হবে। উল্টা দিকে যদি আমরা দেখি যে পটাশিয়াম ব্যালেন্স হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইডে 3.5 to 5.5 মিলিমোল পার লিটার এবং ইন্টারসেলুলারে 140 মিলিমোল পার লিটার। সো আমরা পটাশিয়াম লেভেল একেবারে ন্যারো রেঞ্জ নিয়ে থাকি এক্সট্রাসেলুলার ফ্লুইডে। সো যদি দেখা যায় একটু বেড়ে যাবে, একটু কমে যায় পটাশিয়াম লেভেল, তাহলে কিন্তু কার্ডিয়াক প্রবলেম হয়ে যাবে। এজন্য পটাশিয়াম লেভেলের উপরে আমরা একটু বেশি গুরুত্ব দেই, এবং পটাশিয়াম লেভেলটা মেইনটেইন করার জন্য আমরা স্ট্রিক্টলি ফ্লুইড ব্যালেন্স মেইনটেইন করি। ক্লোরাইড নিয়ে অত বেশি ইম্পর্টেন্ট দেই না, আমরা 110 ml মিলিমোল পার লিটার, 3 to 4 মিলিমোল পার লিটার। দেন হোয়াট আর দ্য কজ অফ সোডিয়াম ডিপ্লেশন? সোডিয়াম ডিপ্লেশনকে আমরা বলি হাইপোনেট্রিমিয়া। কি কারণে হাইপোনেট্রিমিয়া হতে পারে?
দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট কজ অফ সোডিয়াম ডিপ্লেশন ইজ অবস্ট্রাকশন অফ দ্য স্মল ইন্টেস্টাইন। তাহলে আমাদের সার্জারিতে সোডিয়াম ডিপ্লেশনের মূল কারণ হচ্ছে স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, র্যাপিড লস অফ গ্যাস্ট্রিক, biliary and pancreatic and intestinal secretion by vomiting or aspiration, duodenal, total biliary, pancreatic and high intestinal external fistula, তাহলে আমাদের সোডিয়াম লস হতে পারে। সিভিয়ার ডায়রিয়া ডিউ টু ডিসেন্ট্রি, কলেরা, আলসারেটিভ কোলাইটিস, pseudomembranous colitis, অথবা হাইপোনেট্রিমিয়া অলসো সিন ইন SIADH, সিম্পটম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ADH সিক্রেশন। তো এই সমস্ত কারণে আমাদের সোডিয়াম ডিপ্লেশন হতে পারে। এরপরে হচ্ছে পোস্ট অপারেটিভ হাইপোনেট্রিমিয়া, ইট ইজ অ্যানাদার টার্ম। পোস্ট অপারেটিভ হাইপোনেট্রিমিয়া কখন হয়? অ্যারাইজেস অ্যাজ এ রেজাল্ট অফ টু প্রলং অ্যাডমিনিস্ট্রেশন অফ এ সোডিয়াম ফ্রি সলিউশন। আমরা অনেক সময় সোডিয়াম ফ্রি সলিউশনটা দিয়ে দিই পোস্ট অপারেটিভলি। এই যদি সোডিয়াম ফ্রি সলিউশন আমরা দেই তাহলে কিন্তু আমাদের সোডিয়াম ডিপ্লেশন হতে পারে। সো পোস্ট অপারেটিভলি সোডিয়াম লাগবে, এটা মনে রাখতে হবে। What are the clinical feature? On clinical feature আমরা কি দেখব? একটা পেশেন্টের যদি সোডিয়াম ডিপ্লেশন হয়, ক্লিনিক্যাল ফিচারের মধ্যে থাকবে পেশেন্টের in established case eye are shrunken and face is drown, the infant and anterior fontanelle is depressed, the tongue is coated and dry, in advanced case it is brown in color, the skin is dry and often wrinkled and making the patient look older than his or her years, the subcutaneous tissue feels lax, the urine is scanty, dark in color and high specific gravity. So এই সমস্ত ফিচার থাকবে যদি একটা পেশেন্টের সোডিয়াম কমে যায়। দেন ট্রিটমেন্ট অফ দ্য হাইপোনেট্রিমিয়া, হাইপোনেট্রিয়াম ট্রিটমেন্ট হলে একটা অবশ্যই আমাদের ফ্লুইড দিতে হবে এবং সাথে সোডিয়াম ক্লোরাইড দেওয়া লাগবে। সো ইন সিভিয়ার কেস ইন্ট্রাভেনাস সোডিয়াম ক্লোরাইড ইন ক্যালকুলেটেড অ্যামাউন্ট, আইদার 0.9% সোডিয়াম ক্লোরাইড, এবং যদি সিভিয়ার কেস থাকে 3% সোডিয়াম ক্লোরাইডও পাওয়া যায়, যদিও সব জায়গায় অ্যাভেলেবল না। আমরা স্পেসিফিক কতগুলা জায়গা থেকে আমরা এটা নিয়ে আসতে পারি যে 3% sodium chloride. Then in mild or moderate loss, oral tablet, salt or supplementation, oral rehydration saline. So আমরা oral tablet দিতে পারি অথবা ORS দিতে পারি। আর সিভিয়ার কেসে অবশ্যই ইন্ট্রাভেনাস সোডিয়াম ক্লোরাইড দেওয়া লাগবে এবং প্রয়োজনে আমরা 3% সোডিয়াম ক্লোরাইডও দিব। ইউজুয়ালি 0.9% সোডিয়াম ক্লোরাইড আমরা দিই। হোয়াট ইজ হাইপোনেট্রিমিয়া? হাইপোনেট্রিমিয়া তো অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি যে সোডিয়াম লেভেল হাইপারনেট্রিমিয়া। হাইপারনেট্রিমিয়া মানে হচ্ছে যে when sodium level is more than 145 milli equivalent per liter or millimole per liter, এক্ষেত্রে আমরা কি করব? কি কারণে হতে পারে? ইনফিউশন অফ এক্সেসিভ অ্যামাউন্ট অফ 0.9% স্যালাইন সলিউশন ইন্ট্রাভেনাসলি ডিউরিং আর্লি পোস্ট-অপারেটিভ পিরিয়ড। আর্লি পোস্ট-অপারেটিভ পিরিয়ডে যদি আমরা বেশি সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিই তাহলে হতে পারে রেনাল ডিসফাংশনে হতে পারে, কার্ডিয়াক ফেলিওরের কারণে হতে পারে, ড্রাগ ইনডিউসড লাইক NSAID অর কর্টিকোস্টেরয়েড। তাহলে এই সমস্ত কারণে কিন্তু আমাদের সোডিয়াম লেভেলটা অনেক বেশি বেড়ে যেতে পারে। ক্লিনিক্যাল ফিচার কি থাকবে? ক্লিনিক্যাল ফিচারটা ঠিক উল্টা হয়ে যাবে হাইপোনেট্রিমিয়ার। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে থাকবে পাফিনেস অফ দ্য ফেস, পিটিং ইডিমা, ইনক্রিজ ইউরিনেশন, features of pulmonary edema in infant, increased tension in anterior fontanelle and increased weight. তাহলে পাফিনেস হয়ে আসবে এবং পেশেন্টকে দেখলে আমরা বুঝে ফেলবো যে পিটিং ইডিমা বা ইনক্রিজ ইউরিনেশন এগুলো থাকবে। সো হাউ ক্যান ইউ ম্যানেজ কিভাবে করব? আমরা ম্যানেজমেন্ট করব রেস্ট্রিকশন অফ স্যালাইন এন্ড সোডিয়াম, ডায়োটিক্স দিতে পারি এবং ট্রিটমেন্ট অফ পালমোনারি ইডিমা ইফ প্রেজেন্ট। দেন পটাশিয়াম ডিপ্লেশন বা হাইপোক্যালিমিয়া। হাইপোক্যালিমিয়াটা কি? আমরা এটা দিয়ে আজকে আমাদের ক্লাসটা শেষ করে ফেলবো। যে হাইপোক্যালিমিয়া মিন্স when potassium level is less than 3.5 milli equivalent per liter, যদি এর কমে চলে যায় তাহলে আমরা তাকে হাইপোক্যালিমিয়া বলবো। অর্থাৎ দ্য কজ অফ হাইপোক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়া অনেক কারণে হতে পারে, তার মধ্যে সাডেন হাইপোক্যালিমিয়া এন্ড গ্রাজুয়াল হাইপোক্যালিমিয়া। সাডেন হাইপোক্যালিমিয়া rarely found in the surgical practice, it is occur in diabetic coma patient treated by insulin. যদি ইনসুলিন দিয়ে আমরা ডায়াবেটিক পেশেন্টকে ট্রিটমেন্ট করি তাহলে দেখা যাবে যে পটাশিয়াম লেভেলটা কমে যায়। এটা আমরা পরে ডিসকাস করব কিভাবে কমে। তার মধ্যে আমরা বেশি সার্জারিতে পাই গ্রাজুয়াল হাইপোক্যালিমিয়া। এটা হয় it is type of hypocalemic encounter in surgical practice following trauma or surgery, diarrhea due to villus tumor in rectum, ulcerative colitis, enterocutaneous fistula, ileostomy, prolonged gastroduodenal aspiration of fluid, replacement by intravenous isotonic saline solution following excessive resuscitation for carcinoma of alimentary tract, তাহলে এটা গ্রাজুয়াল হাইপোক্যালিমিয়া হবে। সো ক্লিনিক্যাল ফিচার কি থাকবে? ক্লিনিক্যাল ফিচারের মধ্যে সবকিছু দুর্বল হয়ে যায় পেশেন্টের পটাশিয়াম না থাকার কারণে। দ্য মোস্ট পেশেন্ট আর অ্যাসিম্পটোমেটিক, দ্য লিস্টারলেস অ্যান্ড স্লার্ড স্পিচ, মাসল হাইপোটোনিয়া, ডিপ্রেসড রিফ্লেক্স অ্যান্ড অ্যাবডোমিনাল ডিস্টেনশন এজ এ রেজাল্ট অফ প্যারালাইটিক আইলিয়াস,
Then weakness of the respiratory muscle may result in rapid shallow gasping respiration হতে পারে। And how can you diagnose a case of hypokalemia? পটাশিয়াম লেভেল কমে গেলে আমরা কিভাবে হাইপোক্যালেমিয়া ডায়াগনোসিস করব? প্রথমে সিরাম ইলেকট্রোলাইট দেখবো যে সিরাম ইলেকট্রোলাইট লেভেল পটাশিয়াম লেভেল 3.5 এর নিচে নেমে গেছে। তারপরে ইসিজি করলে ইসিজিতে পাবো প্রলং কিউটি ইন্টারভ্যাল, ডিপ্রেশন অফ দ্য এসটি সেগমেন্ট এন্ড ফ্ল্যাটেনিং অফ অর টি ইনভার্সন। তাহলে এই সমস্ত ফিচার পাবো আমরা পটাশিয়াম লেভেল কমে গেলে। নাও হাউ ক্যান ইউ ম্যানেজ এ কেস অফ হাইপোক্যালেমিয়া? হাইপোক্যালেমিয়াকে আমরা কি ভাবে ম্যানেজ করতে পারি? So oral potassium দিতে পারি। Potassium can be given in form of milk, meat extract, fruit juice and honey. In hospital practice, tablet potassium chloride 2 gram can be given by mouth 6 hourly. আর যদি সিভিয়ার কেস হয় তাহলে ইন্ট্রাভেনাস পটাশিয়াম দিতে হবে। তবে ইন্ট্রাভেনাস পটাশিয়াম দেওয়ার সময় কিন্তু সাবধান থাকতে হবে, বিকজ র্যাপিড ইন্ট্রাভেনাস সাপ্লিমেন্টেশন ক্যারিজ দ্য রিস্ক অফ ডিসরিথমিয়া এন্ড কার্ডিয়াক অ্যারেস্ট। র্যাপিডলি যদি পটাশিয়াম দিই তাহলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাবে, কিন্তু সো আমরা কন্ট্রোল মেজার নিয়ে ক্যালসিয়াম পটাশিয়ামটা দিব। কিভাবে দিব? অ্যাডমিনিস্ট্রেশন শুড বি প্রপারলি কন্ট্রোলড, দ্য ইউরিন আউটপুট মাস্ট বি অ্যাডেকুয়েট, দ্য পটাশিয়াম ডেফিসিট ক্যান বি রিস্টোরড বাই অ্যাডিং 40 মিলিমোল অফ পটাশিয়াম ক্লোরাইড ইন ইচ লিটার অফ 5% গ্লুকোজ অথবা গ্লুকোজ স্যালাইন অথবা 0.9% সোডিয়াম ক্লোরাইড। তো এই সমস্ত স্যালাইনের ভিতরে আমরা 40 মিলিমোল পটাশিয়াম দিব এবং less than 40 drop per minute করে দিব, এবং which can be given 6 to 8 hourly, এবং daily potassium level should be measured. So potassium খুব সাবধানে দিতে হবে, এবং potassium level যদি আমরা rapidly কারেকশন করতে যাই তাহলে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার চান্স অবশ্যই থাকবে। সুতরাং dear student, you should take precaution during potassium supplementation. potassium বাড়লেও সমস্যা এবং কমলেও সমস্যা, যে কোনো কারণেই কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে অথবা হার্ট ব্লক সিস্টোল হয়ে যেতে পারে। সো এই ক্ষেত্রে আমরা অবশ্যই প্রিকশন নিয়ে পটাশিয়াম লেভেল দেব। ইভেন ইফ দ্য পেশেন্ট নিডস র্যাপিড কারেকশন অফ পটাশিয়াম, তাহলে অবশ্যই কার্ডিয়াক মনিটর লাগিয়ে আমরা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে পেশেন্টকে রাখবো, এবং যাতে পটাশিয়াম লেভেল বেড়ে যাওয়ার বা কমে যাওয়ার যে কার্ডিয়াক ফিচার বা ইসিজি ফিচার এগুলো আসলে আমরা বুঝতে পারি। সো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এতটুকু পর্যন্তই কন্টিনিউ করব, এর বেশি করতে পারবো না। মাঝখানে আসলে আই এম রিয়েলি সরি ফর প্রবলেম ইন দ্য স্লাইড। এই স্লাইডের একটা পয়েন্ট প্রবলেম হওয়ার কারণে পুরো স্লাইডটাতেই অনেক প্রবলেম হয়েছে। সো ঠিক মতো ওই স্লাইডটাতে যদি বোঝা না যায় বা সবাই কেউ কনসেন্ট্রেট করতে না পারো তাহলে কমেন্টে জানাবে। প্রয়োজন হলে আমরা ওই স্লাইডটা আবার তোমাদের সামনে ডিসকাশন করব কারেকশন করে। সো ডিয়ার স্টুডেন্ট, এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। নেক্সট টাইম আমরা হয়তো আরেকটা ক্লাসে আমাদের বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি শেষ করে দিব। আর বেসিক প্রিন্সিপাল অফ সার্জারিতে অনেক জায়গায় অনেক খুঁটিনাটি কোয়েশ্চন করা হয়, সেই কোয়েশ্চনগুলো সম্পর্কে তোমরা একটু সজাগ থাকবে। এই জন্য কিন্তু আমাদের এই ক্লাসটা নেওয়া। তোমরা বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি সব বিষয়ে জানো এবং সবাই মোটামুটি প্রিপারেশন নিয়ে রেখেছো। শুধুমাত্র আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে একটা টিচারের সামনে ভাইবা বোর্ডে তোমরা আনসার দিবে। সো বেসিক প্রিন্সিপাল সার্জারি ভালোভাবে পড়াশোনা করো যতটুকু আমরা করেছি, এবং নেক্সট ক্লাসে আমরা বেসিক প্রিন্সিপাল সার্জারি শেষ করে দিব। ততদূর পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। নেক্সট টাইম আমরা হয়তো পরের ক্লাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং দিস ক্লাস।